সকালবেলা ৮টা কি ৯টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসে খেলা করছে। তার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার আবার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করে মেঝেতে ঢেলেছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের। একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কত করি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পুজোর কড়ি চুপড়ি থেকে খুলে নিয়েছিল। পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকিয়ে রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। দেখতে ভালো বলে তার দিদি কোথা থেকে অনেকগুলো কড়ি এনেছিল। কিছু তাকে দিয়েছে, কিছু সে নিজের পুতুলের বাক্সে রেখে দিয়েছে। খান কত খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলে বিশ্বাস হওয়ায় সেগুলি সযত্নে বাক্সে রেখে দিয়েছে। এগুলি তার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজিয়েই সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হয়ে তাকে একপাশে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াছাড়া করা হয়ে গিয়েছে, সেটিও একপাশে পিঁচড়া পোলের আসামির ন্যায় পড়ে আছে। বর্তমানে এসে গঙ্গা যমুনা খেলবার খাপড়াগুলিকে হাতে নিয়ে মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করে চোখ বুজে খাপড়া ছুঁড়ে দেখছে তা ঠিক হচ্ছে কিনা। এমন সময় তার দিদি দুর্গা উঠোনের কাঁঠাল তলা থেকে ডাকল, অপু, অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা থেকে এই মাত্র আসলো। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলল। পরে বলল, কি রে দিদি? দুর্গা হাত নেড়ে ডাকল, আয় এদিকে, শোন। দুর্গার বয়স 10-11 বছর হলো। গরম পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়ছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক থেকে নেমে কাছে গেল, বলল, কি রে? দুর্গার হাতে একটা নারকেলের মালা, সেটি সে নিচু করে দেখালো। কতগুলো কচি আম কাটা। সুর নিচু করে বলল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নেড়ে বলল, হুম। দুর্গা চুপি চুপি বলল, একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জাড়াবো। অপু আহ্লাদের সহিত বলে উঠল, কোথায় পেলি রে দিদি? পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চেয়ে বলল, তেলের ভাত ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগিরি করে, মা আসতে এখন ঢের দেরি। খাড় কাচতে গিয়েছে, শিগগিরি যা। নাকের মালাটা আমায় দে, ওতে ঠেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধারে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাওয়া ছেলে। অপু বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসলে দুর্গা তার হাত থেকে মালা নিয়ে আমগুলি বেশ করে মাগল। বলল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আরো 2খানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আরো 1খানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগালই পাইনি। তবে থাকগে যাক, আবারও বেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদের তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন।
তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে নিজ পিত্রালয়ে বাস করছেন। কাজী পাশের ভিটেও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হয়ে গেল মেরামত হয়নি। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটি ও কালমেঘ গাছের বন গজিয়েছে। ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা। নারকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দৌড় ঝনাত করে খুলবার শব্দ হলো এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলল, মা ডাকছে, যা দেখে আয়। ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নেই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খেতে লাগল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখে কাঁঠাল গাছটার কাছে সরে গিয়ে গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে সেগুলি গোগ্রাসে গিলতে লাগল। অপু তার পাশে দাঁড়িয়ে নিজের অংশ প্রাণপণে গিলছিল, কারণ চিবিয়ে খাওয়ার আর সময় নেই। খেতে খেতে দিদির দিকে চেয়ে সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসল। দুর্গা খালি মালাটা এক টান মেরে ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিল। ভাইয়ের দিকে চেয়ে বলল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকে বলল, কি মা? কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তোমাদের দিয়ে? অত বড় মেয়ে, সংসারে কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? অপু এসে বলল, মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরে দাওয়ার বঁটি পেতে শশা কাটতে বসল। অপু কাছে বসে পড়ে বলল, একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পেতে নিয়ে সংকুচিত সুরে বলল, চাল ভাজার নেই মা? অপু খেতে খেতে বলল, চিবনই যায় না, আম খেতে দাঁত টকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পেয়ে তার কথা অর্ধপথেই বন্ধ হয়ে গেল। তার মা জিজ্ঞাসা করল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করতে সাহসী না হওয়ায় অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাইল। সর্বজয়া মেয়ের দিকে চেয়ে বলল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলল, ওকে জিজ্ঞাসা করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণগোয়ালিনী গায়ে ধুইতে আসার কথাটা চাপা পড়ে গেল। তার মা বলল, যা বাছুরটা ধরগে যা, ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখতে গেল। সে বাহির উঠোনে পা দিতেই দুর্গা তার পিঠে ধুম করে নির্ঘাত এক কিল বসিয়ে দিয়ে বলল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভেঙে বলল, আম খেয়ে দাঁত টকে গেছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দেব। এই ওবেলায় পটলিদের কাকরতলির আম কুড়িয়ে এনে জাড়াবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেয়েও এখন। হাওয়া একটা কোথাকার, যদি একটু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরেই হরিহর কাজ সেরে বাড়ি ফিরল। সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতেই গোমস্তার কাজ করে। অপুকে দেখছি নে, সর্বজয়া বলল। অপু তো ঘুমাচ্ছে। আর দুর্গা?
সে সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায়কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে। এই চৈত্রি মাসের রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়ল বলে। এত বড় মেয়ে, বলে বোঝাবো কত? কথা শোনে না কানে নেয়? এই সময় দুর্গা কোথা থেকে পা টিপে টিপে এসে বাইরের দুয়ারের আড়াল থেকে সতর্কতার সহিত একবার উঁকি মারল, এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখে ওধারে পাঁচিলের পাশ বয়ে বাহির বাটির রোয়াকে উঠল। উঠোনে নেমে এসে কাঁঠার তলায় দাঁড়িয়ে কি করবে ঠিক করতে না পেরে নিরুৎসাহভাবে এদিক ওদিক চাইতে লাগলো। পরে হঠাৎ কি ভেবে রুক্ষ চুলগুলি বাতাসে ওড়াতে ওড়াতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাইরে চলে গেল।